আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আজকে আমরা নবম শ্রেণীর বাংলা এবং ইংরেজি অ্যাসাইনমেন্ট নিয়ে আলোচনা করব। তো প্রথমেই বাংলা অ্যাসাইনমেন্ট দিয়ে শুরু করব। বাংলা অ্যাসাইনমেন্টে দেখতে পাচ্ছ তোমরা কপোতাক্ষ নদ একটা কবিতা দেওয়া হয়েছে। এই কবিতার আলোকে একজন দেশপ্রেমিক নাগরিকের 10টি গুণ 10 বাক্যে প্রকাশ করার জন্য বলছে। এবং শিক্ষক তোমাদেরকে যেভাবে মূল্যায়ন করবে, মানে যেই বিষয়গুলো তোমাদেরকে ইভ্যালুয়েশন করবে বা মূল্যায়ন করবে, সেটা হচ্ছে যে দেশপ্রেমের বিষয়টি তোমাকে উল্লেখ করতে হবে। দেশপ্রেমিক নাগরিকের 10টি গুণ লিখতে হবে। বাক্য গঠন এবং বানান শুদ্ধ হয়েছে কিনা সেটা টিচার জাজমেন্ট করবে বা মূল্যায়ন করবে। ওকে, তো আমরা কপোতাক্ষ নদ অবলম্বনে একজন দেশপ্রেমিক নাগরিকের যে 10টি গুণ থাকতে পারে সেটা 10টি বাক্যে প্রকাশ করার চেষ্টা করেছি। তোমরা তোমাদের মতো করে লেখার চেষ্টা করবা, হুবহু কপি করার কোনো প্রয়োজন নেই। তোমরা এটা দেখে তোমরা তোমাদের মতো করে 10টি বাক্য লেখার চেষ্টা করবা, ঠিক আছে? তো 1 নম্বর আমরা লিখেছি যে একজন দেশপ্রেমিক নাগরিকের প্রথম গুণ হচ্ছে যে রাষ্ট্রের নিয়মিত কর প্রদান করা। 2 নম্বর হচ্ছে রাষ্ট্র প্রণীত আইন কানুনের প্রতি অনুগত থাকা। 3 নম্বর হচ্ছে দেশের জরুরি প্রয়োজনে নিজেকে বিসর্জন দিতে সদা প্রস্তুত থাকা। 4 নম্বরে লিখেছি দেশের একতা ও সংহতি বজায় রাখার জন্য সর্বদা সচেষ্ট থাকা। এরপরে 5 নম্বরে লিখেছি দেশের প্রাকৃতিক সম্পদের প্রতি যত্নশীল থাকা। 6 নম্বরে লিখেছি দেশের প্রতি অকৃত্রিম ভালোবাসা থাকা দেশপ্রেমের একটি অন্যতম গুণ। 7 নম্বর হচ্ছে স্বদেশের মানুষ, রূপ, প্রকৃতি, তার পশু পাখি, প্রতিটি ধূলিকণা একজন দেশপ্রেমিকের কাছে অমূল্য সম্পদ। 8 নম্বরে লিখেছি স্বদেশের স্বাধীনতা রক্ষায় সর্বদা বলীয়ান থাকা। 9 নম্বরে লিখেছি রাষ্ট্রবিরোধী কার্যকলাপ থেকে নিজেকে বিরত রাখা। রাষ্ট্রের জাতীয় এবং আন্তর্জাতিক স্বার্থ অক্ষুণ্ণ রাখতে সদা প্রস্তুত থাকা। ওকে, তাহলে আমরা যেই 10টা গুণের কথা উল্লেখ করেছি, তোমরা এই 10টা গুণের আঙ্গিকে বা 10টা গুণের আলোকে আরও অন্যান্য গুণ মিলিয়ে তোমরা মোট 10টা বাক্য লিখবা। ওকে, এরপরে আমরা চলে আসছি ইংরেজি অ্যাসাইনমেন্টে। তো ইংরেজি অ্যাসাইনমেন্টে ইউনিট 1 লেসন 4 রেসপন্সিবিলিটিস, এই টপিকটার উপর তোমাদেরকে অ্যাসাইনমেন্ট তৈরি করতে হবে এবং হোমওয়ার্ক সেকশন সি। এখানে কতগুলো প্রায় 8টা প্রশ্ন আছে। এই 8টা প্রশ্নের উত্তর তোমাদেরকে লিখতে হবে, আর এই 8টা প্রশ্নের উত্তর তোমরা বইয়ের মধ্যেই পাইবা। তো সেক্ষেত্রে 8টা প্রশ্নের উত্তর লিখে দিলে মোটামুটি তোমার এখানে এই সেকশনের কাজ শেষ হয়ে যাবে। আর এখানে শিক্ষক তোমাকে মূল্যায়ন করবে যে তুমি ভোকাবুলারি ঠিকমতো জানো কি না, শব্দগুলো ঠিকমতো প্রয়োগ করতে পারছো কি না, সেটা দেখে তোমাকে মূল্যায়ন করবে। এরপরে হচ্ছে ইউনিট 4 লেসন 1 দ্য ফেরি বোট। এই ফেরি বোটের উপরে তোমাকে একটা অ্যাসাইনমেন্ট করতে হবে এবং এখানে বলছে যে হোমওয়ার্কের সেকশন সিতে যে প্রশ্নগুলো আছে, বিশেষ করে 3টা প্রশ্ন আছে, এই প্রশ্নগুলোর অ্যান্সার তোমাকে লিখতে হবে এবং সেই প্রশ্নগুলোর অ্যান্সার কিন্তু তোমাদের পাঠ্য বইয়ের মধ্যেই আছে, ইংলিশ টেক্সট বুকের মধ্যেই আছে। তো সেখান থেকে তোমরা প্রশ্ন উত্তরগুলো লিখবা। আর টিচার তোমাকে এখানে মূল্যায়ন করবে হচ্ছে যে তোমার ভাষাগত বা ভাষা ব্যবহারের যে দক্ষতা সেটা তোমার আছে কিনা, গ্রামাটিক্যাল ঠিক আছে কিনা, বানান ঠিক আছে কিনা, উচ্চারণ ঠিক আছে কিনা, তারপরে তোমার শব্দ অর্থ ঠিকমতো প্রয়োগ করতে পারছো কিনা, এবং তোমার ভাষাগত যে যোগাযোগের একটা দক্ষতা সেটা আছে কিনা, এগুলো দেখে শিক্ষক তোমাকে মূল্যায়ন করবে। এরপরে দেখো ইউনিট 4 লেসন 4, এখানে আছে দ্য স্টোরি অফ লিপি। লিপি নামক এক মেয়ের গল্প নিয়ে এখানে ইউনিট 4 লেসন 4-এ আছে। তো সেই গল্পের আলোকে তোমাকে একটা অসম্পূর্ণ গল্প সম্পূর্ণ করতে হবে। তো এখানে দেখো শিক্ষক তোমাকে মূল্যায়ন করবে হচ্ছে, শিক্ষক দেখবে যে তুমি গ্রামার ঠিকমতো প্রয়োগ করতে পারছো কিনা, বানান ঠিকমতো পারো কিনা, উচ্চারণ ঠিকমতো পারো কিনা, তারপরে শব্দ অর্থ ঠিকমতো আছে কিনা এবং ভাষাগত যোগাযোগ ঠিকমতো প্রয়োগ করছো কিনা। তো আমরা এখানে এটা একটু পূর্ণ করে দিব, কারণ যেহেতু এটা অসম্পূর্ণ রয়েছে। আর এখানে বলছে কি রিড পড়ো দ্য বিগিনিং, শুরু অফ দ্য স্টোরি, গল্পের শুরুটা পড়ো বা শুরুতেই গল্পটা পড়ো। রাইট 10 নিউ সেন্টেন্সেস, মানে 10টা নতুন বাক্য লিখো। টু কমপ্লিট, সম্পূর্ণ করতে, দ্য স্টোরি, গল্পটা। ইন এ ওয়ে, এমন একটি উপায়ে ইউ উড লাইক, তুমি যেভাবে চাও।
মানে এখানে গল্পটা এমনভাবে দেওয়া আছে, এখানে তুমি 10টা অর্থপূর্ণ বাক্য এমনভাবে সেট করবা যাতে করে তোমার গল্পটার একটা সমাপ্তি হয়, এবং তুমি গল্পটা যেভাবে তুমি চাও তোমার মতো করে তুমি সমাপ্তি করবা। ঠিক আছে, ওকে। তারপর গল্পটা স্টার্ট করব। এখানে আমরা জাস্ট গল্পটার একটি ধারণা দিব যে তোমরা এভাবে লিখলে হয়তো ভালো হবে। নীলা এ ইয়াং গার্ল অফ 14। নীলা হচ্ছে 14 বছর বয়সের একজন তরুণী। ইজ স্টুডেন্ট, একটা শিক্ষার্থী অফ ক্লাস 9, নবম শ্রেণীর, অফ নোয়াপাড়া গার্লস হাই স্কুল। নোয়াপাড়া গার্লস হাই স্কুলে নবম শ্রেণীর 14 বছর বয়সী একজন তরুণী হচ্ছে নীলা। শি ওয়াজ, সে ছিল এ পুয়ার গার্ল, একজন দরিদ্র মেয়ে, বাট কিন্তু হ্যাড ছিল অ্যান অ্যাসপাইরেশন, মানে ইচ্ছা ছিল, প্রবল অভিলাষ বা আকর্ষণ, ইচ্ছা শক্তি ছিল, টু হেল্প, সাহায্য করতে, হার ফ্যামিলি, তার পরিবারকে, ফর জন্য এই বেটার লাইফ, একটা সর্বোত্তম জীবনের জন্য তার পরিবারকে সহযোগিতা করার জন্য তার প্রবল ইচ্ছা ছিল। অন হার ওয়ে, তার পথে, টু স্কুল, বিদ্যালয়ে যাওয়া আসা করার পথে, এ বয়, একজন বালক, নেমড, যার নাম ছিল আলম। আলম ইউজ টু টিজ, উত্ত্যক্ত করতো, হার, তাকে, ভেরি ওফেন, মানে প্রায় প্রায় তাকে তার স্কুলে যাওয়া আসার পথে আলম নামে এক ব্যক্তি বা এক যুবক তাকে ডিস্টার্ব করতো বা উত্ত্যক্ত করতো। বাট কিন্তু সে ডিড নট গেট, সে হয়নি ফ্রাস্ট্রেটেড, মানে সে হতাশ হয়নি, রেদার, বরং, বরং কি হয়েছে, এখন বরং থেকে শুরু করে তুমি তোমার মতো করে গল্পটা ফিনিশিং করবা। আমরা আমাদের মতো করে গল্পটা ফিনিশ করেছি, সেটা আমরা দেখাচ্ছি। তো আমরা লিখছি রেদার, বরং, সি ওয়ান্টেড, সে চেয়েছিল, টু পারজু, মানে চালিয়ে যেতে বা কন্টিনিউ, চালিয়ে যেতে, হার স্টাডিজ, তার পড়াশোনা সে চালিয়ে যাওয়ার জন্য সে চেয়েছিল। সি ইজ, সে হয়, দ্য ইল্ডেস্ট, মানে বড়, অফ 5 চিলড্রেন, মানে 5 সন্তানের মধ্যে বড়, হোয়ার, যেখানে, 3 ডটার্স, 3 কন্যা রয়েছে, অ্যান্ড 2 সন্স, এবং 2 ছেলে রয়েছে। অর্থাৎ 3 কন্যা এবং 2 ছেলের সংসারের মধ্যে সে ছিল বড়। দেয়ার ফাদার, তাদের বাবা, ইজ ছিল বা ইজ হয়, এ ডে লেবারার, একজন দিনমজুর, ওয়ার্কিং, কাজ করে, অন আদার, অন্য পিপলস, মানুষের ল্যান্ড, জমিতে কাজ করে। তো তাদের বাবা ছিল একজন দিনমজুর, যে অন্য মানুষের জমিতে কাজ করে। হার মাদার, তার মা, ইজ হয়, এ হোম মেকার, মানে মানুষের বাড়িতে গিয়ে কাজ করে, অ্যান্ড, এবং, এ পার্ট টাইম, এবং পার্ট টাইম ওয়ার্কার, পার্ট টাইম শ্রমিক হিসেবে কাজ করে, অ্যাট আদার পিপলস হোম, অন্যান্য মানুষের বাড়িতে একটা পার্ট টাইম বা চুক্তিভিত্তিক এরকম, মানে অল্প সময়ের জন্য সে অন্য মানুষের বাড়িতেও কাজ করে। দ্য প্যারেন্টস, পিতামাতা, ফাউন্ড, দেখলো, দ্য প্যারেন্টস, পিতামাতা, ফাউন্ড, দেখলো, ইট, এটা, রিয়েল, সত্যি, ডিফিকাল্ট, কঠিন, টু রেইজ, লালন পালন করা, 5 চিলড্রেন, এই 5 সন্তানকে লালন পালন করা, অন দ্য স্মল, এই ছোট বা ক্ষুদ্র, ইনকাম, আয়ের উপরে, অফ দেয়ার ফ্যামিলি, তাদের পরিবারের। তাদের পিতামাতা দেখলো তাদের পরিবারের এই ক্ষুদ্র আয়ের উপরে এই 5 সন্তানকে লালন পালন করা সত্যিই কঠিন। তো নীলাস ফাদার, নীলার বাবা, ওয়ান্টেড, চেয়েছিল, টু মেরি, বিবাহ দিয়ে দিতে, হার, তাকে, অফ, উইথ, সাথে, আলম, আলম নামে এক ব্যক্তির সাথে তার বাবা তাকে বিয়ে দেওয়ার জন্য চেয়েছিল। বাট কিন্তু সি ডিড নট রেডি, কিন্তু সে প্রস্তুত ছিল না, টু অ্যাকসেপ্ট, গ্রহণ করতে, হোয়াট, যা, হার প্যারেন্টস, তার পিতামাতা, হার প্যারেন্টস, তার পিতামাতা, ওয়ান্টেড, চেয়েছিল, টু ইম্পোজ, আরোপ করতে, অন, উপরে, হার, তার উপরে। তো কিন্তু সে কিন্তু তার পিতামাতা যা তার উপর আরোপ করতে চাচ্ছে সেটা নিয়ে সে কিন্তু প্রস্তুত ছিল না। তো নীলা প্রথমে টকড, কথা বলেছিল, উইথ, সাথে, হার ক্লাসমেটস, তার সহপাঠীদের সাথে নীলা প্রথমে কথা বলেছিল, অ্যাবাউট, সম্পর্কে, হার প্রবলেমস, তার সমস্যা সম্পর্কে, অ্যান্ড দেন, এবং তারপরে, উইথ, সাথে, দ্য সুপারিনটেন্ডেন্ট, অথবা দ্য হেডমাস্টার, এবং পরে হেডমাস্টারের সাথে কথা বলেছিল। অর্থাৎ তার সমস্যা নিয়ে সে প্রথমে তার সহপাঠীদের সাথে এবং পরবর্তীতে সে তাদের সুপারিনটেন্ডেন্ট অথবা হেডমাস্টারের সাথে আলোচনা করেছিল। হি কল্ড, সে ডাকলো, এই মিটিং, একটা মিটিং ডাকলো, অর্থাৎ দ্য হেডমাস্টার কল্ড এ মিটিং, এখানে হেডমাস্টার লিখলেও হতো। দ্য হেডমাস্টার কল্ড এ মিটিং, প্রধান শিক্ষক একটা মিটিং ডাকলো, অফ দ্য টিচার্স, শিক্ষকদের, অ্যান্ড স্টুডেন্টস, এবং শিক্ষার্থীদের, অফ দ্য স্কুল, ওই বিদ্যালয়ের শিক্ষক এবং শিক্ষার্থীদেরকে নিয়ে প্রধান শিক্ষক একটি মিটিং আহ্বান করলো। নীলাস ম্যারিজ, নীলার বিবাহ, ওয়াজ কল্ড অফ, বন্ধ করে দেওয়া হলো। নাও, এখন, শি ইজ, সে, স্টার্টিং, পড়াশোনা করতেছে, ইন ক্লাস 11, একাদশ শ্রেণীতে, অ্যাট দ্য নোয়াপাড়া গার্লস কলেজ, নোয়াপাড়া গার্লস কলেজে এখন সে একাদশ শ্রেণীতে পড়াশোনা।
তো আশা করি তোমরা আমার কথা বুঝতে পেরেছো। যদি আমার কথা বুঝতে না পারো তাহলে আমাকে কমেন্ট করে জানাবা। আর এগুলো হচ্ছে জাস্ট তোমাদের উত্তরের একটা ধারণা দিয়ে দিলাম। তোমরা হুবহু এই উত্তর লেখার তোমাদের প্রয়োজন নেই। তোমরা এখান থেকে কিছু কাটশট করে অথবা কিছু সংযোজন বিয়োজন করে তোমরা এখান থেকে লিখবা। অর্থাৎ তোমাদেরকে একটি ধারণা বা কনসেপ্ট দেওয়ার চেষ্টা করেছি। তো তোমরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে ইনশাল্লাহ। ওকে, আল্লাহ হাফেজ।